আলোর কি একটা গোপন জগৎ থাকতে পারে? এমন একটা জগৎ যা আমরা খালি চোখে দেখি না, কিন্তু আমাদের চারপাশেই সবসময় ঘটে চলেছে। চলুন, আজ আমরা আলোর সেই গোপন নকশাগুলোকেই খুঁজে বের করব। এই যাত্রার নাম হল ওয়েভ অপটিক্স বা তরঙ্গ আলোকবিদ্যা। আসুন, এই দারুণ ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি বলেন? আমরা সবাই তো সিডি বা সাবানের বুদবুদের দিকে তাকিয়ে অবাক হয়েছি, তাই না? এই যে এত সুন্দর ঝিলমিলে রং, এগুলো কোথা থেকে আসে? এর উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। এই খুব সাধারণ একটা দৃশ্যই আমাদের আলোর এক গভীর সত্যের দিকে নিয়ে যাবে। ওই ঝিলমিলে রঙের রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে, আলো কি সবসময় সোজা পথে চলে নাকি মাঝে মাঝে বেঁকে যায়। আলোর সবচেয়ে সহজ যে ধারণাটা আমরা জানি, সেটা যেখানে কাজ করে না, ঠিক সেখান থেকেই আমাদের আসল খোঁজটা শুরু হবে। সাধারণত আমরা কি ভাবি? যে আলো একদম সোজা লাইনে চলে। এটাকে বলে রশ্মি আলোকবিদ্যা বা রে অপটিক্স। আর এটা অনেক ক্ষেত্রেই সত্যি, কিন্তু এটাই পুরো গল্পটা নয়। এমন কিছু ঘটনা আছে যা ব্যাখ্যা করার জন্য আমাদের ভাবতে হবে যে আলো ঠিক তরঙ্গের মতো আচরণ করে। আর এখান থেকেই শুরু হচ্ছে তরঙ্গ আলোকবিদ্যা বা ওয়েভ অপটিক্স। এই যে ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন, এই ঘটনাগুলো হলো সেই ধাঁধা যা ওই আলোর সরলরেখার ধারণা দিয়ে একদমই মেলানো যায় না। ঠিক এই কারণেই আলোর আচরণকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গির দরকার হয়েছিল, আর সেটাই হলো আলোর তরঙ্গ মডেল। এখন আমরা তরঙ্গ আলোকবিদ্যার একদম মূল জায়গায় ঢুকছি। পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে খুব সাধারণ একটা নিয়মের ওপর। যখন একের বেশি তরঙ্গ এসে এক জায়গায় মেশে, তখন ঠিক কি হয়? একটু কল্পনা করার চেষ্টা করুন তো। একটা শান্ত পুকুর, দুটো ঢিল ফেলা হলো, আর দুটো জায়গা থেকেই ঢেউ ছড়িয়ে পড়তে শুরু করল। যখন ওই ঢেউগুলো এসে একে অপরের সাথে মিশে যায়, তখন কি হয়? তারা একসাথে মিলেমিশে একটা নতুন নকশা তৈরি করে, তাই না? আলোর তরঙ্গগুলো কিন্তু ঠিক এভাবেই কাজ করে। ফিজিক্সের ভাষায় এই ঘটনাটার একটা সুন্দর নাম আছে, উপরিপাতন নীতি। নামটা শুনতে কঠিন লাগলেও আইডিয়াটা খুবই সহজ। যখন অনেকগুলো তরঙ্গ এক জায়গায় মিলিত হয়, তখন তাদের মোট প্রভাব হবে প্রত্যেকটা তরঙ্গের আলাদা আলাদা প্রভাবের সাধারণ যোগফলের সমান, ঠিক যেমন পুকুরের ঢেউয়ের মতো। এই সাধারণ যোগের নিয়মটা থেকেই দুটো অসাধারণ জিনিস হয়। ভাবুন, যখন দুটো ঢেউয়ের চূড়া একসাথে মেলে, তখন কি হবে? ঢেউটা আরও বড় হয়ে যাবে, তাই না? আলোর ক্ষেত্রে এটাই হলো উজ্জ্বল আলো। একে আমরা বলি গঠনমূলক ব্যতিচার। আর যদি একটা চূড়ার সাথে আরেকটা নিচু অংশ মেশে, তখন তারা একে অপরকে বাতিল করে দেয়, জায়গাটা একদম শান্ত হয়ে যায়। আলোর ক্ষেত্রে এটাই হলো অন্ধকার, আর একে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার। উপরিপাতনের এই আইডিয়াটা থেকেই আমরা আলোর প্রথম দারুণ ঘটনাটা বুঝতে পারি, আর সেটা হলো ব্যতিচার। চলুন দেখি কিভাবে তরঙ্গের এই সাধারণ যোগ-বিয়োগের ফলে আলোর এত সুন্দর আর নিখুঁত নকশা তৈরি হতে পারে। বিজ্ঞানের ইতিহাসে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখানে কি করা হয়েছিল? আলোকে দুটো খুব সরু ছিদ্রের মধ্যে দিয়ে যেতে দেওয়া হয়, আর তার ফলে পর্দার ওপর দেখা যায় উজ্জ্বল আর অন্ধকার ডোরাকাটার একটা প্যাটার্ন। এটাই ছিল প্রথম জোরালো প্রমাণ যে আলো আসলে একটা তরঙ্গ। আর এই যে উজ্জ্বল অন্ধকার ডোরাকাটার নকশা, এটাকে বোঝার জন্য একটা গাণিতিক সূত্রও আছে। এই সূত্রটা ব্যবহার করে আমরা ওই ডোরাগুলোর মধ্যে দূরত্বটা একদম সঠিকভাবে মাপতে পারি। চলুন সূত্রটাকে একটু ভেঙে দেখি। এখানে বিটা হলো ঝালোর প্রস্থ, মানে দুটো উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব। ল্যামডা হলো আমরা যে আলো ব্যবহার করছি তার তরঙ্গ দৈর্ঘ্য। ডি হলো ছিদ্র থেকে পর্দার দূরত্ব, আর ডি হলো ওই দুটো ছিদ্রের নিজেদের মধ্যে দূরত্ব। দেখুন, প্রত্যেকটা প্রতীকের একটা বাস্তব মানে আছে। এই সূত্রটা থেকে আমরা খুব সহজ একটা জিনিস বুঝতে পারি। যদি আলোর তরঙ্গদৈর্ঘ্য মানে ল্যামডা বড় হয়, অথবা পর্দাটা মানে ডি যদি আরও দূরে রাখা হয়, তাহলে ওই ডোরাগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাবে, মানে ঝালরগুলো আরও চওড়া হবে। এটাই হলো এই সূত্রের মূল কথা। এবার আমরা আলোর তরঙ্গ ধর্মের পরের গুরুত্বপূর্ণ ঘটনাটা দেখব। আচ্ছা, একটা আলোক তরঙ্গ যখন কোনো ধারালো কোণা বা খুব সরু একটা পথের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়? এই যে বেঁকে যাওয়া,
এই ঘটনাটাকে বলা হয় অপবর্তন বা ডিফ্র্যাকশন। আর এটা শুধু আলোর ধর্ম না, যে কোনো তরঙ্গেরই এটা একটা মৌলিক বৈশিষ্ট্য। যখনই কোনো তরঙ্গ একটা ছোট বাধার পাশ দিয়ে যায়, তখনই সেটা একটু বেঁকে বা ছড়িয়ে পড়ে। অপবর্তনের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? ছিদ্র বা রাস্তাটা যত বেশি সরু হবে, আলো তত বেশি কোণে বেঁকে যাবে বা ছড়িয়ে পড়বে। ব্যাপারটা শুনতে একটু উল্টো লাগতে পারে, কিন্তু এটাই আলোর তরঙ্গ চরিত্রের একটা সরাসরি ফল। ব্যতিচার আর অপবর্তন দুটোই শুনতে প্রায় একই রকম লাগলেও এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যতিচার হয় দুটো আলাদা উৎস থেকে আসা তরঙ্গের মিলনের ফলে, আর এখানে সব উজ্জ্বল ডোরার উজ্জ্বলতা প্রায় সমান থাকে। অন্যদিকে অপবর্তন ঘটে একটাই তরঙ্গের বেঁকে যাওয়ার কারণে, আর এখানে মাঝখানের ডোরাটা সবচেয়ে বেশি উজ্জ্বল হয় আর বাকিগুলোর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে। আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। আলোর এমন একটা ধর্ম আছে যা আলোর একেবারে ভেতরের প্রকৃতি সম্পর্কে একটা মৌলিক সত্য আমাদের সামনে তুলে ধরে। এই ধর্মটার নাম হলো সমবর্তন বা পোলারাইজেশন। সহজ করে বললে এটা হলো আলোর কম্পনকে ফিল্টার করে একটা নির্দিষ্ট দিকে বেঁধে ফেলা। ধরুন, একটা দড়িকে যদি একটা দেয়ালের লম্বা ফাঁকের মধ্যে দিয়ে নাড়ানো হয়, তাহলে শুধু ওপর নিচের কম্পনগুলোই পার হতে পারবে, তাই না? আলোর ক্ষেত্র ঠিক এমনটাই করা সম্ভব। একটু ভাবুন তো, আলোকে যে একটা নির্দিষ্ট তলে বেঁধে ফেলা যায়, এই ঘটনাটা আলোর প্রকৃতি সম্পর্কে কি বলতে পারে? এটা কিন্তু একটা খুব গভীর প্রশ্ন। আর উত্তরটা হলো, আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। এর মানে কি? এর মানে হলো, আলো যেদিকে যায় তার কম্পনগুলো হয় সেই দিকের সাথে লম্বভাবে। একমাত্র অনুপ্রস্থ তরঙ্গকেই পোলারাইজ বা সমবর্তিত করা যায়। এই একটা ধর্মই আলোর তরঙ্গ চরিত্রের ধরনটাকে নিশ্চিত করে দেয়। আচ্ছা, এত কিছুর পর যদি মাত্র কয়েকটি মূল কথা মনে রাখতে হয়, তাহলে সেগুলো কি হবে? প্রথমত, উজ্জ্বল আর অন্ধকার নকশা তৈরি হয় দশা পার্থক্যের কারণে। দ্বিতীয়ত, রাস্তা যত সরু হবে, আলো তত বেশি ছড়াবে। তৃতীয়ত, ব্যতিচারের স্থায়ী নকশা পেতে হলে সুসংগত উৎস দরকার। আর সবশেষে, সমবর্তন প্রমাণ করে যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। এই একটা বাক্যই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। তরঙ্গ আলোকবিদ্যা আলোর তরঙ্গ পরিচয়টাকে আমাদের সামনে তুলে ধরে, যা ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তনের মতো নকশাগুলোর মাধ্যমে প্রকাশ পায়। আশা করি এই আলোচনার পর থেকে যখনই কোনো সিডি বা সাবানের বুদবুদের দিকে তাকাবেন, তখন আর শুধু রং দেখবেন না, বরং তার পেছনের ফিজিক্সের এই সুন্দর নিয়মগুলো দেখতে পাবেন। আলোর যে গোপন নকশা ছিল, সেটা এখন আর আপনার কাছে গোপন রইল না।